যেহেতু ইশতেহার নিয়ে আলোচনা করবো, আলাউদ্দিন মোহাম্মদ একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। যেটি দেখা গেছে এনসিপির যে ইশতেহার, সবার ইশতেহারই বেশ ভালো ভালো কিছু কথা রয়েছে, কিছু কিছু জায়গায় পার্থক্য রয়েছে। এনসিপির একটা জায়গায় একটু অন্যদের থেকে আলাদা দেখা গেছে, আরও বেশ কিছু রয়েছে। তার মধ্যে একটি যদি বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা, এবং সেখানে বলা হয়েছে উদ্দেশ্য যে জুলাই অভ্যুত্থানে হত্যা বা মানবতা বিরোধী যে সব অপরাধ হয়েছে সেটির জন্য আসলে এটি করা। একটু যদি এখানে পরিষ্কার করতেন যে আসলে সেটির আদলটা কি হবে, এখনকার যে ট্রাইব্যুনাল আছে সেটি কি থাকবে না তখন, বা এখন কি বিচার হচ্ছে না, তাহলে আলাদা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রয়োজনীয়তাটাই বা কেন? আপনাকে ধন্যবাদ। আমার সহালোচকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এটা কিন্তু আসলে কোনো বিচারিক পদ্ধতি নয়। এটা হলো সমাজে আমরা যখন বসবাস করি তখন সামাজিক একটা হারমোনি বিরাজ করে। এখানে শত্রু মিত্র, বিভিন্ন দল মত পথ, বিভিন্ন ভাষা এবং বৈচিত্র্যময় বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ একটি সমাজে বসবাস করে। কিন্তু যখনই আপনার বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন দেশে এই হারমোনিটা বিনষ্ট হয়ে যায় এবং সেখানে ভাতৃঘাতী সংঘাত হয়, যে সংঘাতের কারণে পরবর্তীতে সামাজিকভাবে এই বৈচিত্র্যময় জনগোষ্ঠী একই সাথে বসবাস করতে গিয়ে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কারণ এখানে পরিচয়ের কারণে এক পরিচয় অন্য পরিচয়ের উপর আঘাত করে এবং এক পরিচয় অন্য পরিচয়ের উপর বিভিন্নভাবে যখন নিপীড়ন করে, তখন সেটা শুধুমাত্র ব্যক্তির অপরাধ নয়, এটা একটা গোষ্ঠীর অপরাধ বলে বিবেচিত হয়। এবং এই গোষ্ঠীর অপরাধের কারণে বিভিন্ন জায়গায় গণহত্যা, অ্যাপারথাইড এবং বিভিন্ন ধরনের আপনার মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ধারণাটা তাদের জন্যই যারা যে কোনো ইডিওলজি অথবা যে কোনো গ্রুপের সমর্থক এবং গ্রুপের সাধারণ সদস্য, কিন্তু তাদেরকে আদালতের মাধ্যমে বিচারাধীন নয়, অথবা আদালতের মাধ্যমে যে মানুষগুলোকে বিচার করা যাবে এর বাইরের যেই কট্টর সমর্থক আছেন তাদের ক্ষেত্রে আমাদের অবস্থাটা কি হবে। এখন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা শুরুতেই বলেছিলাম, আমরা যখন নাগরিক কমিটি করেছিলাম আমরা তখন বলেছিলাম যে এখানে আপনার রেমোটস অ্যান্ড রিডিমশন, একটা বিষয় হলো যে প্রথমত এই যে গোষ্ঠীর হাতে এই অপরাধ সংঘটিত হয়েছে, রক্তপাত হয়েছে, তাদের প্রথমে স্বীকার করতে হবে যে তাদের এই ডিলিংসটা অথবা এইভাবে তাদের শাসনতান্ত্রিক অথবা রাজনৈতিকভাবে অপর প্রতিপক্ষের উপরে এভাবে হামলা করা, হত্যাকাণ্ড করা এবং রাষ্ট্রকে ফ্যাসিবাদী কায়দায় কুক্ষিগত করা অবশ্যই অন্যায় ছিল এবং সেটার জন্য তারা অনুতপ্ত। অনুতাপের পর কিন্তু আসে সে জনগোষ্ঠীর সাথে আপনি কিভাবে ডিল করবেন। আমি যদি একটা ছোট্ট বিষয় বলি, আমরা কঙ্গোতে দেখেছি, রোয়ান্ডাতে দেখেছি, সাউথ আফ্রিকাতে দেখেছি, সেখানে কিন্তু আপনার যারা অপরাধ করেছে, সাউথ আফ্রিকাতে যেমন হয়েছে, তাদের কিন্তু যেমন যারা বিদেশে পালিয়ে গিয়েছিল অপরাধ করে, সাউথ আফ্রিকার ক্ষেত্রে যেটা হয়েছে, অস্ট্রেলিয়াতে, ইউকেতে, আরও বিভিন্ন উন্নত দেশে পালিয়ে গিয়েছিল, উল্লেখ করেছেন। হ্যাঁ, এখন সেক্ষেত্রে কি হয়েছে, পরিবারের একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এই পরিবারের একজন সদস্যকে খুন করেছো, এখন এটা তোমার দায়িত্ব যে দুই পরিবার এখন একসাথে চলতে হবে, তুমি পরিবারের দায়িত্ব নিতে হবে। এটা হলো সামাজিকভাবে তাদের দায়বদ্ধ করা। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশে এখন যেটা হচ্ছে, যে মামলা বাণিজ্যের কথা বলছি অথবা সামাজিকভাবে নিগৃহীত হওয়ার কথা বলছি, ভবিষ্যতে হয়তো বা আরও হবে। মূল জায়গাটা হলো যে একটা জনগোষ্ঠীকে কি আমরা ব্যক্তি বিশেষের অপরাধের কারণে দায়বদ্ধ করতে পারি? তার মানে এখন যারা অভিযুক্ত রয়েছে তাদের একটা বড় অংশ যাদেরকে দোষর বলে সবকিছুতে এড়িয়ে রাখা হচ্ছে, তাদের সেটা একটা ফর্মাল প্রসেসের মধ্যে নিয়ে আসা। জি, আপনার কাছে আমি আবার ফিরছি। সৈয়দ আব্দুল আজিজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, জামাত ইসলামীর যেই ইশতেহার রয়েছে সেখানে একটি বেশ উল্লেখযোগ্য একটি বিষয়, তারা বলছে যে অর্থনীতি $2 ট্রিলিয়ন উন্নীত করা হবে এবং মাথাপিছু আয় $10,000 নিয়ে যাবে, এবং সেটা 2040 সালের মধ্যে, এখন থেকে আর 14 বছর পর। আমাদের যে $4 বিলিয়ন অর্থনীতি, সেটাকে 2 ট্রিলিয়নে নিয়ে যাওয়ার মতো, হ্যাঁ 400 বিলিয়ন, 2 ট্রিলিয়নে নিয়ে যাওয়া, 450 প্লাস, সেটি আসলে এমন কি আলাদিনের চেরাগ বা এরকম কি থাকবে, আসলে প্রক্রিয়াটা কি থাকবে? ধন্যবাদ আপনাকে। আপনি মনে করেন আর কি সেই বিষয়ে? দর্শকবৃন্দকে শ্রদ্ধা, সালাম এবং সেই সঙ্গে আমার দুজন প্রিয় সহ-আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। যদি ধরে নেওয়া হয় অলমোস্ট সামান্য কিছু কম দিয়ে 0.5 ট্রিলিয়ন বর্তমান বাজেট, তো 2 ট্রিলিয়ন যদি হয় তাহলে এটা প্রায় ধরে নেন 4 গুণ। কত সালের মধ্যে? 4 গুণেরও বেশি, 40 সালের মধ্যে। 40 সালের মধ্যে। এখন আমরা 26 সালে আছি।
আমি আজকে খেয়াল করলাম যে আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশেষ করে আমাদের সিপিডির প্রফেসর মোস্তাফিজ সাহেবও বলেছেন এটা অনেক অ্যাম্বিশিয়াস, আরও কেউ কেউ বলেছেন এটা অ্যাম্বিশিয়াস। আবার আমার মনে হয়, আমি যদি ভুল না বলি, তারেক রহমান সাহেব সম্ভবত বিএনপির, উনিও $1 ট্রিলিয়ন 34 সালের মধ্যে বলেছেন। তার মানে কিন্তু দুটা দলেরই মানে বাজেটের সাইডের ক্ষেত্রে, মানে প্রজেকশনের ক্ষেত্রে একটা কিন্তু মিল আছে, আমি যতটুকু দেখেছি। 1 ট্রিলিয়ন 2 ট্রিলিয়ন 6 বছরের ব্যবধান। আচ্ছা, জি। মানে এটার ক্ষেত্রে হয়তো সামান্য কিছু দেখা যাবে। আচ্ছা, আমি অর্থনীতির ছাত্র নই, আমি মূলত আমার শিক্ষকতা পেশা, বাট শিক্ষার সাথে অর্থনীতি, আমি শিক্ষার প্রসঙ্গে আসছি, সেজন্যই আমি আপনাকে যদি এভাবে বলি, এটা একদিক থেকে অ্যাম্বিশিয়াস, উচ্চভিলাষী, আর এক দিক থেকে এটা অনিবার্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে এটা কি বাস্তবসম্মত? মানে প্রক্রিয়াটা কি হবে? বাংলাদেশের 54 বছরের উন্নয়নের যে আমাদের যে মানে পাপের চক্রটা কেন বলছি? উন্নয়নের মরীচিকা, উন্নয়নের একটা গোলক ধাঁধা আছে। উন্নয়ন মানে আমাদের অবকাঠামো উন্নয়ন মানে এটা, কিন্তু মানব সম্পদ উন্নয়নটাকে বলা হয় সকল উন্নয়নের মূল নিয়ামক, দ্য কি মানে চেঞ্জ এলিমেন্ট, চেঞ্জ মেকিং যে ফ্যাক্টরটা। কিন্তু আমরা বরাবরই আপনার মানব সম্পদ উন্নয়নকে আমরা কমিয়ে দিয়েছি। আমি একটা উদাহরণ দিই, আমরা কি জানি আমাদের জনশক্তির প্রোডাক্টিভিটি কত? 3টা সেক্টর, এগ্রিকালচার, সার্ভিস এবং আপনার ইন্ডাস্ট্রি সেক্টর। আমরা যদি আমাদের ম্যান পাওয়ার যেভাবে নিয়োজিত আছে এই 3টা ব্রড সেক্টরে, আমি ইন্ডাস্ট্রি সেক্টরে বলি, বাংলাদেশের ওয়ার্কফোর্স প্রোডাক্টিভিটি হচ্ছে 1.3% এগেনিস্ট দ্য অস্ট্রেলিয়া অ্যান্ড 1% এগেনিস্ট দ্য জাপান। তার মানে আমাদের 100 জন শ্রমিক যে প্রোডাক্টিভিটি ইন্ডাস্ট্রিতে, জাপানের 1 জন শ্রমিকের সেই প্রোডাক্টিভিটি। এবং র্যাঙ্কিংয়ে আমাদের, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান হচ্ছে 135। মানে সবগুলোই দেখবেন আমাদের কিন্তু এই র্যাঙ্কিংগুলো 100 মানে পিছনে। আপনি যদি প্রোডাক্টিভিটিটা বাড়ান, আরেকটা তথ্য দিলে আপনার বাস্তবতার অনিবার্যতা বলবো, কিভাবে বাড়াবো? অনিবার্যতা বলবো, আমরা অলমোস্ট প্রতি বছর কিন্তু 1 মিলিয়নের উপরে কিন্তু ওয়ার্কফোর্স আমরা মানে মাইগ্রেন্ট ওয়ার্কফোর্স আমরা পাঠাই। আমরা যদি শুধু ফিলিপিনের সমান, আমরা যদি শ্রীলঙ্কার সমান যদি প্রোডাক্টিভিটিটা, স্কিল ওয়ার্কফোর্সটা যদি আমরা পাঠাতে পারি, বর্তমানে গত অর্থ বছরে প্রায় $30 বিলিয়ন প্লাস এসেছে। শুধুমাত্র এইটুকু পৌঁছাতে, মানে উন্নত বিশ্বের মতো না, আমরা যদি পার্শ্ববর্তী দেশের মতো করি, এটা $100 বিলিয়ন নিয়ে যাওয়া যায়, অর্থাৎ 3 থেকে 4 গুণ বাড়ানো যায়। তাহলে $500 ট্রিলিয়ন থেকে আপনি কিন্তু উইদিন 4-5 ইয়ার্সের মধ্যে আপনি কিন্তু এটাকে 3 গুণ 4 গুণ বাড়ানো সম্ভব। সেখানেও প্রজেকশনটা যদি হয় 14 বছরের, তাহলে আমি মনে করি এটা অনিবার্য। কিন্তু চ্যালেঞ্জটা হলো আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো, আমাদের মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনা, এই বিষয়গুলো এটাকে এখন অ্যাম্বিশিয়াস হিসেবে আমরা তুলে ধরছি। আমি দুটোই বলেছি, অবশ্যই অ্যাম্বিশিয়াস, কিন্তু এটা অনিবার্য প্রয়োজন। না, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এর এখনকার বাস্তবতা বলতে যে পদ্ধতিটা কি হবে, কি নিশ্চিত বাড়তি এসে জামাত ইসলামী করবে যে কারণে $1 ট্রিলিয়ন অর্থনীতি? আমি যতটুকু খেয়াল করেছি, জামাতের আপনার যে ইশতেহারে যে বিষয়গুলোকে ওনারা খুব বেশি ফোকাস করেছেন, এবং সর্বশেষ গত পরশুদিন যেটা তারেক রহমান সাহেব তুলে ধরেছেন, এবং এনসিপির যে ইয়াটাতে, সেখানে যে কর্মসংস্থানের জায়গাটা আসছেন, সেখানে কিন্তু ওনারা 5টা বিষয়ে হ্যাঁ, 5টা বিষয়কে না বলেছেন। এই নার মধ্যে আছে একটা হলো দুর্নীতি। আপনাকে শুধু একটা উদাহরণ দেয়, একটা সেক্টর দেয়। আমরা কি জানি আমরা বিদ্যুৎ সেক্টরে, এনার্জি সেক্টরে প্রতি বছর আমরা কি ভর্তুকি দিই? 62,000 কোটি টাকা, মোর দেন 50,000 crore টাকা। কিসের জন্য? ক্যাপাসিটি চার্জ। অথচ আমি আপনাকে বলি, শুধু বায়ো ইলেকট্রিসিটির মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে কিন্তু নর্মালাইজ করে দেওয়া সম্ভব, বাট দুর্নীতির কারণে আমরা এটা করছি না। না, ঠিক আছে, এর সবটা আবার দুর্নীতি না যে ভর্তুকির পুরোটা। আমি